দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এবং দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ক্যান্সারের চিকিৎসা। এই বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মেডিকেল অনকোলজি ও ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আপনাকে ধন্যবাদ। আমরা ক্যান্সারের চিকিৎসা নিয়ে আজ আলোচনা করবো আপনার সাথে। ক্যান্সারের চিকিৎসার কথাটা যখনই আমরা নিয়ে আসি তখনই মনে হয় খুব ব্যয়বহুল একটা চিকিৎসা। তো ক্যান্সারের চিকিৎসা কতটুকু ব্যয়বহুল বা কোথায় বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা স্বল্প মূল্যে করা যেতে পারে, সেই সামগ্রিক বিষয়টা আজ আমরা তুলে নিয়ে আসবো। তো একটু প্রথমে শুরু করতে চাই, ক্যান্সারের চিকিৎসার বর্তমান অবস্থা কেমন এবং আগের অবস্থা বাংলাদেশে কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। ক্যান্সার চিকিৎসার একাল সেকাল এটা সারা বিশ্বেরই একটা বিষয়, কারণ ক্যান্সার এমন একটা ডিজিজ, মানে এটাকে আমরা ক্যান্সার ডিজিজ, আমি বলি ডিজিজ বলি, এটা একটা ডিসঅর্ডার বলি। এটা ক্যান্সার একটা ডিসঅর্ডারের মতো আর কি। এটা একটু পরে ওই বইটাতে আসি। বিশ্বে প্রথম ক্যান্সারের চিকিৎসার ব্যাপারে যে ইতিহাসগুলো যদি আমরা দেখি, মানে একদম মানধাতার আমলের মতো এই চিকিৎসা এইভাবে 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 আস্তে আস্তে আমরা এখন যে বিশ্ব যেখানে আধুনিক যে একটা জায়গায় দাঁড়িয়েছে, আমরা সেখানে দাঁড়িয়েছি। সাপোজ আমাদের দেশেও আমরা একটা সময় কিছু লোককথা আমরা ক্যান্সার নাই অ্যান্সার, এই যে ক্যান্সার নাই অ্যান্সার, ওই সময় তো আসলেই অ্যান্সার ছিল না। সব জায়গায় ওই সময় আসলে কোথাও অ্যান্সার ছিল না। এটা এমন না যে শুধু বাংলাদেশে অ্যান্সার ছিল না, এটা তখন আমেরিকাতে অ্যান্সার ছিল না ওই সময়। এখন আমাদের দেশে ক্যান্সারের অনেক অ্যান্সার আছে, অনেক অ্যান্সার। ক্যান্সারের এখন চিকিৎসার যে আধুনিকায়ন, যেটা এখন ক্যান্সার চিকিৎসার আমরা 3টা মডালিটিসে আমাদের হয়, একদম মুদ্রা কথা যদি আমরা ধরে যাই, একটা হচ্ছে সার্জারি, একটা টিউমারটাকে আমরা অপারেশন করে ফেলে দেবো। সার্জারি হওয়ার পরে যদি আমরা দেখবো যে এটার কেমোথেরাপি লাগবে, কেমোথেরাপি মেডিসিন, ক্যান্সার মেডিসিন যেটা, তারপর হচ্ছে রেডিয়েশন। মানে কেমোথেরাপিতে যেই পরিমাণ সিস্টেমিক থেরাপির যেই পরিমাণ ভার্সেটাইল হয়েছে, এটা যে বহুমাত্রিক ইয়েতে চলে আসছে। কেমোথেরাপি, আগে কেমোথেরাপি ছিল, এখন ওয়ার্ল্ড কেমোথেরাপি দিকে যাচ্ছে না, কেমোথেরাপি থেকে চলে আসে টার্গেটেড থেরাপিতে, টার্গেটেড থেরাপি চলে আসে ইমিউনোথেরাপিতে, হরমোন থেরাপিতে চলে আসে। এখন আরও কার্টি সেল এখন যেটা আসছে সেটা হলো আরও স্পেসিফিক, একটা সেলকে সে রিপেয়ার করে ফেলতেছে, রিপেয়ার করে এই সেলটা তার দেহে দিয়ে দিচ্ছে। ক্যান্সার রোগীর সেল নিয়ে আসছে, ল্যাবরেটরিতে নিচ্ছে, নিয়ে ওইটা রিপেয়ার করছে, রিমডেলিং করে দিচ্ছে, ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ করে দিচ্ছে, টি সেলটাকে রিকম্বিনেন্ট ডিএনএ করে দেওয়ার পর আবার এই সেলটা তার শরীরে দিচ্ছে, দেওয়ার পর তার ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে। আমরা এই যে জায়গাগুলো আমাদের আতঙ্কের যে ক্যান্সার নেই অ্যান্সার থেকে আমরা এখন চলে আসছি যে ক্যান্সার বহু দূর চলে আসছি। এই জন্য আমাদের এই মেসেজগুলো, এই তথ্যগুলো, এই সব বিষয়গুলো নিয়ে আমাদের মানে বহুলভাবে এগুলো আমাদের, আমরা নেতিবাচক কথাটাই বেশি শুনি আসলে, যার জন্য ইতিবাচক যে দিকগুলো রয়েছে সেটা আসলে আমরা এখনো সেই জায়গায় আসতে পারিনি, যার জন্য ক্যান্সার হলে মানুষের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি চিন্তা করে যে আসলে এত ব্যয়বহুল একটা চিকিৎসা বা ক্যান্সার হয়ে গেলে রোগীর যে মৃত্যুটা সেটা নিশ্চিত হয়ে যায়। বাট আজকে আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আপনি আমাদের রোগীদেরকে জানিয়েছেন যারা এই মুহূর্তে শুনছেন যে আসলে ক্যান্সারের অ্যান্সার আছে। আমরা এবার একটু চলে আসি, একটু প্রথম থেকে একটু শুরু করছি। আপনি যেহেতু বলেছিলেন যে সার্জারি, কেমোথেরাপি এবং রেডিয়েশন, প্রোটোকলগুলোর দিক থেকে যদি আগাই, তো কোন ক্ষেত্রে হচ্ছে সার্জারি করবে এবং সার্জারির পরবর্তীতে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কমে যায় কিনা? হ্যাঁ, আমরা যদি স্টেজ, আমরা ক্যান্সার 4টে স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4। আমরা 4 হচ্ছে লাস্ট স্টেজ। লাস্ট 4 তখন আমরা বলছি যখন তার অর্গান থেকে স্প্রেড করলো, মেটাস্টাসিস হয়ে গেল, যে একটা অর্গান থেকে তার ফুসফুসে ক্যান্সার লিভারে চলে গেল, এটা স্টেজ 4। যতক্ষণ মধ্যে ফুসফুসে আছে, ফুসফুসে এখানে আছে সেখানে আছে, বা এই লিম্ফ নোডে আছে, রিজনাল লিম্ফ নোড, এইভাবে যদি আমরা যদি এইভাবে অঙ্কটা সহজভাবে ইয়াতে ধরে আসি, একটা রোগী যখন ক্যান্সারের একটা সার্জারিতে যাবে, সার্জারিটা যদি প্রপার টাইমে আমি সার্জারিটা করতে পারি, যদি স্টেজ 1 বা 2তে যদি এসে যদি আমরা সার্জারিটা করে ফেলতে পারি, এবং এটা নির্ভুল একটা সার্জারি হতে হবে। আমাদের এখানে একটা বিষয় আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ক্যান্সার সার্জারির ঢংটা কিন্তু আলাদা, কারণ জেনারেল সার্জন আর ক্যান্সার সার্জন দুইটা আলাদা। আমাদের প্রথম যে আমাদের রোগীরা যে বিষয়টাতে তার প্রান্তিক অঞ্চলে যারা জেনারেল সার্জন আছে ওনারা রেফারেল করছে না বা করছে না, এটা অবশ্যই এটা করতে হবে, একদম কোনো এটার মধ্যে কোনো নেই। যদি একটা ভুল হয়, এখানে সরি বলার কোনো জায়গা নেই। আমরা জীবন নিয়ে কাজ করি, আমাদের কোনো সরি বলার কোনো ওয়ে নেই এখানে। আমরা যদি ওই সার্জারিটা যদি স্টেজ 1, 2তে
যদি রুগী একটু পেটে ব্যথা হচ্ছে, পেটেতে তারা আমাদের স্টোমাক ক্যান্সারের রুগীগুলো দেখা যাচ্ছে যে বছরের পর বছর তারা গ্যাস্ট্রিকের বড়ি খাচ্ছে, ওরা বলছে গ্যাস্ট্রিকের বড়ি খাচ্ছে। যখন সে আসলো তখন অ্যাডভান্সড একটা স্টেজ আসলো, তার বাথরুম কালো হচ্ছে এটাও সে পাত্তা দিচ্ছে না, ওজন কমে যাচ্ছে এটাও পাত্তা দিচ্ছে না। তো একটা মেসেজ তো তারা আছে, সেই মেসেজটা যদি প্রথমেই যদি ক্যাচ করতে পারে, সেই মেসেজটা ধরে যদি আমি যদি ওই আর্লি স্টেজে যদি অপারেশনটা করে দিতে পারি, অপারেশনটা করার সময় আমরা একটা অ্যাসেস করি, মেইনলি একটা অ্যাসেস করি যেটা রোগ নির্ণয়, এই নির্ণয়টার পরে এর সাথে স্টেজিংটা চলে আসে। স্টেজিংয়ের মধ্যে আমাকে একটা মেসেজ দেওয়া আছে, গাইডলাইন করা আছে যে আমি আগে সার্জারি হবে নাকি আগে কেমোথেরাপি হবে, এটা একটা গাইডলাইন সব অর্গানের বিষয়ে বলা আছে। কোনোটা সার্জারি আছে আগে, কোনোটা সার্জারি আগে নেই, কেমো দিতে হবে, কেমো দিয়ে তারপর সার্জারি। আচ্ছা, কেমো নিয়ে একটা কথা যে মানুষের মধ্যে ধারণা যে কেমো দিলে রোগী আরো বেশি দুর্বল হয়ে যায়, বা কেমো দিলে হচ্ছে ক্যান্সার আরো বেশি ছড়িয়ে যেতে পারে, বা কেমো দিলে হচ্ছে রোগী মৃত্যুর দিকে আরো বেশি ঢেলে পড়ে। আপনি নিশ্চয়ই অনেক সময় রোগীদের কাছ থেকে এই ধরনের কথা হয়তো শুনেছেন যে স্যার কেমো দিবে কি দিবে না, কারণ কেমো দিলে তো রোগী আরো বেশি দুর্বল হয়ে পড়বে, কেমোর আগেই ভালো ছিল। তো আসলে কেমোর ব্যাপারে মানুষের ধারণাটা এখন কেমন? কেমোর ব্যাপারে একটা আতঙ্ক আছে, কেমোর ব্যাপারে একটা ভালো আতঙ্ক আছে। কারণ আতঙ্কটা হলো এরকম, কেমো আসলে কি জিনিসটা কি? কেমো হচ্ছে একটা মেডিসিন, একটা ইনজেকশন যেটা আমি স্যালাইনের মধ্যে মিক্সড করে আমি শিরাতে দিচ্ছি, সহজ এক কথা আমি যদি সহজ করে বলতে চাই। এই মেডিসিনটাই আমার ক্যান্সার যে টিউমারটা যেখানে আছে সেখানে যাচ্ছে, সেখানে যে শুধু ওই যে অ্যাবনর্মাল যে সেলটা আছে ক্যান্সার যে ওখানের উপরে কাজ করতেছে, ওখানের উপরে কাজ করছে। এখন কেমোর উপর আমাদের আতঙ্কগুলো কেন? কারণ কেমোর আতঙ্কগুলো আমরা তো কেমোর সম্বন্ধে জানছি না, আবার কেমোর কিছু সাইড ইফেক্ট আছে, সেটার আতঙ্কে আমি মরে যাচ্ছি, সেটার আতঙ্কে আমি মরে যাচ্ছি। একটা বিষয় হচ্ছে যে তার চুল পড়ে যাবে, সে কেমো দিবে না। আরে বাবা, চুল পরে তোমার যে জীবন পড়ে যাচ্ছে, আমি তোমার তো জীবন পড়ে যাবে, তুমি জীবন পড়ে যাবে, তুমি চুল পড়ার জন্য তুমি কেমন? আমাদের ডাক্তারদেরকে যেটা করতে হবে সেটা হলো এই কেমো ওষুধের ব্যাপারে তার সাইড ইফেক্ট, তার মানে এটার ম্যানেজ কিভাবে করবে, কাজটা কি, এই বিষয়টা, তার কাজটা কি, আউটকাম কি, সাইড ইফেক্ট কি, এই পুরো বিষয়টা যদি আমি বর্ণনা না করি তখন তো এই আতঙ্কটা থাকবেই। আমাকে এই আর আমি যদি কেমো না দিই, যে ভয় পাচ্ছে কেমো দিলাম না, তাহলে আমার কি বেনিফিট কি? আমরা কেমো নিয়ে আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো, কিন্তু এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হচ্ছে বিরতির পর আবারও ফিরবো, সাথে থাকুন। আমরা কেমোথেরাপি নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে কেমোথেরাপি আসলে কি, রোগী সেটাই ঠিকমতো জানে না, তার মধ্যে তার জন্য একটা আতঙ্ক কাজ করে। তা আপনি আরেকটু যদি বলতেন যে কেমোথেরাপি আসলে কিভাবে কাজ করে, সেটা একটু আমাদেরকে যদি জানাতেন। কেমোথেরাপি মানে ক্যান্সারটা কিভাবে হয় সেই মেকানিজমের উপর কেমোথেরাপিগুলো তৈরি করা হয়েছে। যেমন একটা ক্যান্সারের ডিএনএ ড্যামেজ হয়েছে, একটা ডিএনএ একটা মিউটেশন, জেনেটিক মিউটেশন হয়েছে, এই মিউটেশনটার কারণে তার অ্যাবনর্মাল প্রলিফারেশন হচ্ছে, অস্বাভাবিক কোষ তৈরি হচ্ছে, বিভাজনটা অস্বাভাবিক কোষ তৈরি হচ্ছে। তা আমার ওই ওষুধটা শুধু ওখানে যেয়ে কাজ করবে, ওখানে যেয়ে করবে ক্যান্সার সেলটাকে, যেটা অস্বাভাবিক এটাকে মেরে ফেলবে। এই মেরে ফেলে অনেকগুলো পদ্ধতিতে এটা কাজ করে। একটা সেল মেমব্রেন ডিস্ট্রাকশন করে দেয়, ডিএনএ ডিস্ট্রাকশন করে দেয়, অথবা তার যে একটা সেল যে পুষ্টি যেটা আছে, নতুন যে রক্তনালী তৈরি হয় রক্তনালীটাকে ব্লক করে দেয়, রক্তনালীকে ডিস্ট্রয় করে দেয়। এই সবগুলো বিষয় মেকানিজম আমি যদি না করি, আমার যে এই বিষয়গুলোতে যদি আমি যদি এই রোগীর ক্ষেত্রে কেমন ভয় পাচ্ছি, আমি কেমন দিব না, ধরলাম আমি দিব না। এখন আমার এই বিকল্প তো আমার তো কিছু নেই, না আমার যেই কেমো দেওয়া লাগবে সেখানে আমার কেমো দিতেই হবে। তাকে আমি কাউন্সিলিং আওতায় আনি, কারণ আমি তাকে যদি কেমো দিতে পারি এবং যদি বুঝাতে পারি যে কেমো দিলে আপনি ভালো হয়ে যাবেন, আপনি কিওর হয়ে যাবেন, তখন সে কেমো দিবে। এটা হচ্ছে আমার ডাক্তার কিভাবে দেখতেছে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় যে এখন কেমোর প্রতি আমাদের নির্ভরতা কমিয়ে ফেলছি, সারা ওয়ার্ল্ডে এখন কেমোর প্রতি নির্ভরতা কমিয়ে ফেলছে। আমাদের টার্গেটেড থেরাপি আসছে, ইমিউনোথেরাপি আসছে, এগুলো একটু এক্সপেন্সিভ, কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট, কোনো সাইড এফেক্ট নেই, চুল পড়বে না, বমি বমি ভাব হবে না। তাহলে টার্গেটেড থেরাপিটা কেমোথেরাপি থেকে কিভাবে আলাদা? না, টার্গেটেড থেরাপি হচ্ছে যে একদম ঠিক স্পেসিফিক ওই টার্গেটই, আর কেমোথেরাপি হচ্ছে নন স্পেসিফিক্যালি, যে পুরো শরীরে যাচ্ছে না, শরীরে যাচ্ছে না, ওই টিউমারের উপরেই কাজ করবে, অন্য শরীরে কোথাও কাজ করবে না। সে ওই টিউমারের উপরেই কাজ করবে, টিউমার উপরেই তার অস্বাভাবিক কোষটাকে মারবে। এই মারার ধরনটা হলো কেমোথেরাপির হলে হ্যাপাজার্টলি, ধরেন আমি বললাম কারো সেল মেমব্রেন ধ্বংস করে, তার ডিএনএ ধ্বংস করতেছে, কারো পুষ্টি। টার্গেটেড থেরাপিটা হচ্ছে, টার্গেটেড থেরাপি হচ্ছে যেই কারণে এই ক্যান্সারটা হয়েছে ঠিক ওই টার্গেটটাতে সে গিয়ে কাজ করবে, অন্য আর কোথাও সে গিয়ে করবে না। ফলে হয় কি যে এটার সাইড ইফেক্ট অনেক কম। এটা মানুষ হলো একটা ট্যাবলেটের মধ্যে ট্যাবলেট নিচ্ছে, বাসায় বসে খাচ্ছে, বাসায় বসে বসে খাচ্ছে,
সব ডাক্তার সাহেবের চেম্বারে এটা আউটডোর বেসিসে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে, হসপিটাল নির্ভরতা লাগছে না, সেক্ষেত্রে রেজাল্টটাও ভালো আসছে। রেজাল্টও ভালো আসছে। আচ্ছা, আমরা এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ক্যান্সারের জন্য রোগ নির্ণয়টা, বিশেষ করে সময় মতো যদি রোগ নির্ণয়টা করা যায় সেক্ষেত্রে তো চিকিৎসাটা আরও বেশি মানে সহজ হয়ে যায়। তো একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য রোগীরা প্রাথমিক অবস্থায় কি কি ডায়াগনোসিস বা কি কি পরীক্ষা নিরীক্ষা করবেন? পরীক্ষা নিরীক্ষা করার আগে আমাদের যে ক্যান্সারের, আমার যে ক্যান্সার আছে, সাপোজ আমার একটা শরীরের মধ্যে একটা অস্বাভাবিক সিমটম আসছে। অস্বাভাবিক সিমটম কি, যেমন আমার খাবার খাচ্ছি সবই ঠিক আছে, ওজন কমে যাচ্ছে, এটা তো একটু ইয়ে করতে, অথবা আমার বাথরুমের অভ্যাসটা, টয়লেটের হ্যাবিটটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, আগে আমি স্বাভাবিক হ্যাবিট ছিল, এখন কিছুদিন পাতলা বাথরুম হচ্ছে, কিছুদিন শক্ত হচ্ছে, কালো হচ্ছে, এই যে রক্ত যেতে যাচ্ছে, এই বিষয়গুলোতে একটা মেসেজ। কাশি হচ্ছে, কাশির সাথে রক্ত আসতেছে, বা হাড় থেকে হাঁপায় উঠছে, সে হয়রান হয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা অস্বাভাবিক টিউমার, ছোট ছিল সে পাতে আস্তে 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 বড় হচ্ছে। একটা তিল, আমাদের যে তিল যেটা আমরা দেখি, এই তিলটা আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তিলটা বড় হয়ে যাচ্ছে, তিলটা স্কিন থেকে উপরে উঠে যাচ্ছে। আমাদের এই যে যে বিষয়গুলো শরীরে, এই যে এই বিষয়গুলো, এগুলো যদি আমি নোটিস করি, এখন প্রশ্ন যে নোটিস করার পর আমি কী করব। আমাদের প্রান্তিক অঞ্চলে যে প্রবলেমটা আমরা পড়ি, ওরা তো প্রথমে ওদের যারা পল্লী চিকিৎসক আছে ওদের কাছে যায়, ওরা কিছু সিমটোমেটিক ওষুধ দেয়, সেই ওষুধ নিল, তারপর আসলো উপজেলা লেভেলে, উপজেলা লেভেল থেকে জেলা লেভেলে, জেলা লেভেল থেকে টার্সিয়ারি লেভেলে। এই যে টার্সিয়ারি লেভেলে আসার পরে যে ইয়েটা আসতেছে, এই যে যে ডিউরেশনটা, যে আমাদের যে আমরা যে এত বড় একটা সময় আমরা, সময়টা তো লেন্দি হয়ে যাচ্ছে, এই সময়টাতে আমাদের এইটাকে একটু কভার করে আনতে হবে। আমরা যদি এই সময়টাকে যদি ক্যাচ করে, আমাদের ডাক্তার যদি মনে করে যে না, তার আমি তো অনেক ওষুধ দিলাম, তার তো এবার একটু তাকে রেফার করে দিই, তার একটা ডাক্তার এই জিআইটি সিমটমের উপর প্রবলেম হচ্ছে, তাহলে আমি একটা গ্যাস্ট্রোএন্টারোলজিকে রেফার করি। বা আমি ক্যান্সার মনে করলাম না যে এটা ঠিক আছে, এটা তার বমি কমে না, ওজন বাড়াতে পারছি না, সব কিছুর, তাহলে আমি একজন সিনিয়র বিশেষজ্ঞের কাছে আমি পাঠাবো। এই রেফারেল সিস্টেমটা যদি আনে, আমাদের যে রোগ নির্ণয়ের যে বিষয়টা, রোগ নির্ণয়টা যে স্পেশালাইজেশন যার করা আছে, তার কাছে রোগ নির্ণয় বিষয় না, সে তো যেই সে জানে সে কোন, এটা দুইটা পরীক্ষা লাগবে। আমি জিআইটি একটা এন্ডোস্কোপি দেবো, এন্ডোস্কোপি দিলে যদি এটা টিউমার থাকে, ওখান থেকে একটা বায়োপসি নিয়ে আসবে, বায়োপসি দেখালো এটা ক্যান্সার আছে। স্যার, বায়োপসি নিয়েও তো এখানে অনেক বেশি আতঙ্ক কাজ করে, রোগী বায়োপসি করতে চায় না, মনে করে বায়োপসি করলে হয়তো বা ক্যান্সার আরও বেশি ছড়িয়ে পড়তে পারে, বা বায়োপসি করলে রোগীর কোনো ক্ষতি হতে পারে, এমন ধারণাও কিন্তু রোগীদের মধ্যে থাকে। তখন হচ্ছে আমরা বায়োপসি নিয়ে রোগীদেরকে কি বলবেন আপনি? না, বায়োপসি নিয়ে আমার এই ধারণাগুলো, আমাদের অনেকগুলো কুসংস্কার, শুধু এইটা না, আমরা যে ফেস করতেছি, আমরা যখন প্র্যাকটিস ফেস করি, এই ফেস করতেছি হলো মানে আজব কুসংস্কার নিয়ে, এই কুসংস্কার মানে আমার মায়ের ক্যান্সার হয়েছে, আমার তো হবেই, এটা কোথাও নাই, আমার হবেই না, এটা কোথাও নেই আমার হবেই, আমরা যে প্রত্যেকের যার যেখান থেকে আছে তার হবেই না, হতে পারে, এটা আমরা এখান থেকে আসি। বায়োপসির ব্যাপারটা হচ্ছে যে বায়োপসি নিলে রোগ ছড়ায় যাবে কেন? বায়োপসিতে আমরা টিউমার থেকে একটু এক চিমটি নিয়ে আসে, একটা নিডেল দিল, একটু টিস্যু নিয়ে আসলো, এফএনএসিতে রস নিয়ে আসলো, আর এখান থেকে টিস্যু নিয়ে আসলো। এই টিস্যুটা যদি আমি না আনতে, যদি আমাকে রোগী অ্যালাউ না করে, না আমি বায়োপসি করতে দেব না, আমার ওখানটাতে যেতে হবে, মূলটাতে যেতে হবে, মূলটাতে আমার গোড়াতে যেতে হবে, যে আমার তো বায়োপসি দিতে হবে। আমার যেহেতু অস্বাভাবিক, যদি বায়োপসি না করা হয় সেক্ষেত্রে তো কনফার্মেশনও পাওয়া যাচ্ছে না যে রোগীর হচ্ছে ক্যান্সারটা ছড়িয়েছে কিনা বা বডির কোন অংশে আছে। সেক্ষেত্রে চিকিৎসক যদি বায়োপসির সিদ্ধান্ত নিয়ে থাকেন, অবশ্যই দেরি না করে বায়োপসি করা উচিত। আমরা এই বিষয়ে নিয়ে আপনার কাছে আরও জানবো স্যার, তবে এই মুহূর্তে আরেকটা বিরতির সময় হয়েছে। আমরা এতক্ষণ ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক বিষয় আলোচনা করেছি, কেন হয় সে বিষয় নিয়ে আপনি কিন্তু আলোচনা করলেন। এবার একটু জানতে চাই, বাংলাদেশে বর্তমানে ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থাটা কেমন? বাংলাদেশে, তার আগে আমি একটু বলি যে আমাদের লাস্ট 15 ইয়ার্সে বাংলাদেশে ক্যান্সার ডেভেলপমেন্ট চোখে পড়ার মতো, যেটা আমি যেই দিকে আমি বলি, আমাদের ম্যান পাওয়ার তৈরি হওয়া, আমাদের প্রাইভেটাইজেশন হওয়া, আমাদের সরকারি হাসপাতালগুলোর যে গুরুত্ব দেয়া, সেটা আমাদের দেশে একদমই চোখে পড়ার মতন হয়েছে। আমাদের এই বিষয়টা আমাদের আরও লাগবে, আসলে স্পেশালাইজেশন আরও দরকার। এটা স্পেশালাইজেশন যদি আমাদের মেডিকেল অনকোলজিতে আমাদের খুব বেশি দরকার পড়ে না। আমরা যে সিস্টেমিক থেরাপি নিয়ে আমরা যে মেডিসিনের কাজগুলো করি, এখানে একটা ওয়ার্ড
আমাদের ডাক্তার এটা হলো, কারণ আমাদের রেডিয়েশনের সেট আপগুলো অনেক, রেডিয়েশনের সেট আপের অনেক বড় মেশিন, অনেক বড় সেট আপ, এবং রুগীকে ওখানে এসে নিতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। সার্জারির সেট আপটাও আমাদের এই মেন পাওয়ারগুলো তৈরি হয়ে গেছে, সার্জিক্যাল অনকোলজি, কারণ এই সার্জিক্যাল অনকোলজির এই ডাক্তারগুলো আলাদা, এটা জেনারেল সার্জনে অনেকে আমাদের এই বিষয়গুলো থেকে আমাদের আলাদা হয়ে আসতেই হবে। তারপরে ঘুরে ফিরে কিন্তু একদিকে এসে আমরা দাঁড়াই, আপনি বললেন যে এখন কিন্তু চোখে পড়ার মতো বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা তার উন্নত যে দিকগুলো রয়েছে সেটা তাও হচ্ছে মানুষ বিদেশমুখী হচ্ছে। আমরা যেটা বলছিলাম একটু আগে যে তাও পার্শ্ববর্তী দেশগুলোতে মানুষ ক্যান্সারের চিকিৎসার জন্য যাচ্ছেন, কি কারণে? এটা আমার মনে হয় এটা একটা আস্থার সংকট। এই দেশে চিকিৎসা হয় না, এই দেশে ডাক্তাররা হেসে কথা বলে না, সময় দেয় না, এদেশে ডাক্তারদের বিহেভিয়ার মানে মানবিক না, এই শব্দগুলা, এই প্রপাগান্ডাগুলা কে দিল, কেন দিল? আমার এখান থেকে আমার শুরুটা লাগে। আমাদের ক্যান্সার চিকিৎসা যে 16 লক্ষ রোগী তো বিদেশ যাচ্ছে না, 2-5% রোগী বিদেশ যায়, যাদের সামর্থ্য হচ্ছে, যাদের সামর্থ্য আছে তারা বিদেশ যাচ্ছে, বাকি জনগোষ্ঠীরা তো আমাদের ডাক্তারের চিকিৎসা দিচ্ছে। তাহলে এই যে প্রপাগান্ডাটার সাথে যে রিয়েলিটিটা তো মিলছে না, কোনোভাবেই মিলছে না। আমাদের এখন আমরা দেশটাকে যদি আমি ভালোবাসি, দেশটাকে আমি যদি আমার যে শক্ত জাতীয়তাবাদ যদি আমার তৈরি হয়, ভিত্তিটা যদি আমার তৈরি হয়, তাহলে আমি দোকানে যেয়ে কিন্তু বলবো না যে বিদেশি জামাটা দেন, বিদেশি এটা দেন, না, আমি বলবো যে আমাদের দেন। আমাকে উপহার দিচ্ছে বিদেশ থেকে এনে আমার উপহার দিচ্ছে, এটা মেড ইন বাংলাদেশ। স্যার আপনি যেটা বললেন সেটা অবশ্যই আমিও একমত যে বর্তমানে বাংলাদেশে শুধু ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা না, অন্যান্য চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেকটাই উন্নত হয়েছে, এবং আমরা আশা করি যে রোগীদের যে আস্থাটা সেটা হচ্ছে বাংলাদেশের চিকিৎসকদের উপর, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর অটুট থাকবে, ফিরে আসবে। আমরা এবার একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যেহেতু চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলছি, তারপরও প্রতিরোধ নিয়ে আমরা একটু জানতেই চাই যে প্রতিরোধ করবার জন্য আসলে রোগীরা কি করতে পারেন? এটা আগে দরকার, এক্স্যাক্টলি। কারণ আমাদের দেশে আপনি একটা কনসেপ্ট আছে, আমাদের 1/3 ক্যান্সার 40% প্রিভেন্টেবল, প্রতিরোধযোগ্য। আমি অর্থাৎ আমাদের জনগোষ্ঠীর 40% জনগোষ্ঠীকে আমি ক্যান্সার থেকে মুক্ত রাখতে পারবো। সেই জন্য আমাদের যে সেট আপগুলো দরকার, আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামকে রাষ্ট্রীয়ভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেমন আমরা তামাক জাতীয় দ্রব্য ক্যান্সারের জন্য কালপ্রিট, এইটাকে আমি যদি বললাম ধূমপান করবেন না, সে ধূমপান বন্ধ করবে না। তাকে যদি এটা যদি রাষ্ট্রীয়ভাবে যদি এই বিলবোর্ড, সিনেমা হলে বিজ্ঞাপন, আমাদের, আমি এইভাবেই বলি যে যখন যক্ষা নাই রক্ষা ছিল না, এইটাকে কিভাবে আমরা জয় করলাম হচ্ছে দেখেন ওই সময় টিভিতে মানে বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন, আমাদের প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে অনেক বড় বড় বিলবোর্ড, এই হলো যক্ষা, এই হলে আপনি এই ডাক্তার কাছে চলে আসবেন। আমরা এই বিলবোর্ডটা ক্যান্সার নিয়ে দিই, এই বিলবোর্ডটা আমি ক্যান্সার নিই, এই হলে ক্যান্সার হয়, আপনি এই থেকে মুক্ত থাকবেন, ঠিক আছে, এটা করি। টিভিতে আমরা সিনেমা হলগুলো, থিয়েটারগুলোতে আমরা ক্যান্সারের অ্যান্টি স্মোকিং বিজ্ঞাপনগুলো ম্যান্ডেটরি করি, ঠিক আছে। ওখানে আমি যে অ্যান্টি স্মোকিং মানে আমাদের স্টারদের দিয়ে বড় বড় মডেল দিয়ে আমরা অ্যান্টি স্মোকিং বিজ্ঞাপনগুলো, এটা রাষ্ট্র করবে, সরকারকে করতে হবে। আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, স্কুল কলেজ ভিত্তিক আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করি। তবে আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা, বর্তমানে তরুণরা বা বর্তমানে যে সিনেমাগুলো থেকে শুরু করে বর্তমানে আমরা যে ব্যাপারগুলো প্রচার করছি, সেখানে সব জায়গায় কিন্তু ধূমপানটাকে খুব সহজলভ্য করে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু তরুণদের মধ্যে একটা বড় ইম্প্যাক্ট ফেলে, এবং সেখান থেকে ক্যান্সারটা যদিও পরবর্তী অনেক পরের একটা ধাপ, তবে এই যে জার্নিটা শুরু হয় গোড়া থেকে কিন্তু আমার সমস্যার সমাধানটা করতে হবে, না হলে কিন্তু ক্যান্সার কেন যে কোনো রোগ থেকে কিন্তু আমরা আমাদের জাতিকে হোক, আমাদের পৃথিবীকে হোক, সেটা রক্ষা করতে পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে আজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলেছেন, অনেক ইতিবাচক কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনাকে ধন্যবাদ, যমুনা টিভিকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, কিছু বলার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক।